আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণভোটে একমত হলেও এর পদ্ধতি এবং আয়োজনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়নি। 17 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর আলী রিয়াজ। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুনওয়ের মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। জুলাই গণহত্যার সাক্ষ্য গ্রহণ শেষ, রোববার যুক্তি উপস্থাপন। জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। তারুণ্যের সৃজনশীল শক্তি কাজে লাগিয়ে এগিয়ে যাবার প্রত্যয়। এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণভোটে একমত হলেও এর পদ্ধতি এবং আয়োজনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছাড়াই শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সংলাপ শেষে ব্রিফিংয়ে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 17 অক্টোবরের মধ্যে স্বাক্ষরিত হবে বহুল আলোচিত জুলাই সনদ 2025। শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন 19 অক্টোবরের মধ্যে কমিশন প্রকাশ করবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সুযোগ নাই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে গণভোটের কাঠামো এবং সময় নির্ধারণ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসে রাজনৈতিক দলগুলো। তৃতীয় এবং শেষ দফায় পঞ্চম দিনের এই অধিবেশনে 30টি দলের মধ্যে দিনব্যাপী চলে আলোচনা। এতে নোট অব ডিসেন্টের সাথেই সংবিধানের মৌলিক সংস্কার সহ যে 84টি বিষয়ে ঐক্য হয়েছে এর ওপর গণভোট আয়োজনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে ব্যালটের ভাষা ও পদ্ধতি নিয়ে থেকে যায় অনৈক্য। গণভোটে মানুষ বলবে যে জুলাই সমঝোতা সনদে মতৈক্যের ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব এটা বাস্তবায়নের ব্যাপারে আপনাদের মতামত আছে কিনা, হ্যাঁ বা না বলুন। সমস্ত নোট অফ ডিসেন্টকে কোনোভাবে আপনি গণভোটের সাথে কেবলমাত্র একটা শব্দে হ্যাঁ বা না বলে এই সংকট সমাধান করা যাবে না। জুলাই সনদ এটা যদি গণভোটে পাশ হয় তাহলে এটা সংসদের প্রথম অধিবেশনে এটার সাংবিধানিক সভা আকারে এটা এখানে পাশ হবে এবং এটা গ্রহণ করতে পার্লামেন্ট বাধ্য হবে। এইভাবেই আদেশটা লেখা হবে। জাতীয় নির্বাচনের আগে নাকি নির্বাচনের সময় কখন হবে গণভোট, এমন প্রশ্নেও একমতে আসতে পারেনি দলগুলো। জামাত ইসলামীর পক্ষ থেকে আরো ইসলামী দল, আরো কিছু কিছু দল আমরা বলেছি স্পষ্টভাবে যে গণভোটের সকলে ঐক্যমত্য হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। এটা সহজতর ভোট, কি একজন বলেছেন, এটা সবচেয়ে সংক্ষিপ্ত ভোট, সবচেয়ে সহজতর ভোট, সবচেয়ে অল্প সময়ের ভোট, সবচেয়ে কম জটিল ভোট। আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ থেকে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখি। আর একটা বিশাল আয়োজন, একটা বিশাল অর্থনৈতিক সংশ্লিষ্টতা এবং বিশাল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা, এগুলো সব কিছু আমরা পরিহার করতে পারবো যদি একই দিনে নির্বাচনের সময় আমরা এই গণভোটের আয়োজনটা করি। শুধু আর একটা ব্যালট লাগবে। আমরা একাধিক ব্যালটে ভোট দিতে আমাদের জাতীয় অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। এই বাস্তবতায় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর মতামত এবং কমিশনের পরামর্শ সহ চূড়ান্ত প্রতিবেদন 2-1 দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে। সারাদিনের আলোচনায় দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন রকম মত এসছে। যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে পৃথক ব্যালটে গণভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে। আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কারের লক্ষ্যে ঐক্য গঠনের জন্য 2024 সালের 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এই কাজ সম্পন্ন করে আমরা নির্বাচন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অবসরে যাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় তার সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড AZM জাহিদ হাসান। বুধবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিন রাত 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান বেগম জিয়া। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জিয়ারতের উদ্দেশ্যে রাত 11টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছান সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে গাড়িতে বসেই শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাসাতে ছিলাম, যখন মিডিয়াতে দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজার আসছেন, তখনই আমি ছুটে এসেছি। ওনার যে সাফারিং এবং তারপরও যে চেতনাকে ধারণ করা, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা বা শহীদ জিয়ার যে নেতৃত্ব, সেটাকে ধারণ করা, তো এটাই এই আমাদের কর্মী এবং আমাদের মতো যারা বিএনপি করি এবং বিএনপির আদর্শকে ধারণ করি তাদেরকে অনুপ্রাণিত করবে। জিয়ারত শেষে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো হওয়ায় নিজে থেকেই তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবার ইচ্ছে পোষণ করেন। ম্যাডামের একান্ত ইচ্ছা এবং এটি একটি ব্যক্তিগত পারিবারিক কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। আরাফাত রহমান কোকো সহ বিগত এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সুস্থতার জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে উনি সবার জন্য, দেশবাসীর জন্য উনি দোয়া করেছেন। ডাক্তার জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অবসরে যাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় তার সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন। উনি রাজনীতিতে আছেন, উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, ঘটনাটি তা নয়। এবং সবসময় চেয়ারম্যানের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক একটি আলাপ আলোচনার মাধ্যমেই এই দলকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া। এর আগে সর্বশেষ 2018 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বেগম খালেদা জিয়া। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। শেষ পর্যায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবে রাষ্ট্রপক্ষ। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এদিন ঠিক করেন। আসামিদের বিরুদ্ধে আনা হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আর অভিযোগ টিকবে না বলে দাবি রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। জুলাই গণ আন্দোলনে বিপ্লবী জনতাকে দমাতে সরকারের নির্দেশে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় 1400 মানুষ, আহত হয় আরও প্রায় 2500। ওই সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 3রা আগস্ট বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 25 কার্যদিবসে রাষ্ট্রপক্ষের 54 জন সাক্ষী সাক্ষ্য দেন। বুধবার সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ নিশ্চিত হয়েছে, দৃঢ়তার সাথে মনে করেন যে 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উপযুক্ত এবং পর্যাপ্ত সাক্ষী আমরা উপস্থাপন করেছি। তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর দাবি খালাস পাবেন আসামিরা। আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে। তারা যেসব কথাগুলি বলেছেন জবানবন্দিতে, সে কথাগুলি সাক্ষীতে বলেন নাই, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন নাই। নির্দেশদাতা হিসাবে যে সমস্ত ডকুমেন্টস আনা হয়েছে আমি মনে করি সেই ডকুমেন্টসগুলো ফেক। আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি
যে আমার এই আসামিরা খালাস পাবে। এদিকে এ মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সঠিকভাবে নেওয়া হয়নি বলেও দাবি আসামি পক্ষের আইনজীবীর। দিতে পারলেন না, ওনারা থাকলে অনেক কিছু বেরিয়ে আসতো, ওনারা নাই দেখে অনেক কিছু। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে পর্যবেক্ষক পাঠাবে ইইউ। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি প্রবর্তন, সংবিধান সংশোধনের সুযোগ নেই। আমির খসরু বলেন, সরকারের যেসব সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করতে পারে সেসব বিষয় এখন থেকেই নির্বাচন কমিশনকে প্রয়োজনে হস্তক্ষেপ করতে হবে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার, ইইউর সাথে ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। নানা দাবি তুলে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের সাথে জনগণ নেই বলে দাবি করেন বিএনপির এই নীতি নির্ধারক। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার যা ইচ্ছে সেটা পাস করেন পার্লামেন্টে। নির্বাচন যেহেতু আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে, সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। এদিকে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা থাকায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপির উপরেই আস্থা রাখবে দেশের জনগণ। বাংলাদেশে কোন রাজনৈতিক দল যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, বিএনপি ছাড়া আর কারো আছে? যাদের অভিজ্ঞতা আছে এই কাজে, সুযোগ তো তাদের দিতে হবে নাকি? তাহলে তারা পারবে কাজটা। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপি নেতারা সতর্ক করে দিয়ে বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন দুর্নীতি, অপকর্ম, দায়িত্ব পালনে অবহেলা না করতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা তা দেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ছবি সরানোর ঘটনায় রাষ্ট্রপতির চিঠি পেলেও তার কোনো উত্তর দেননি। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। We look forward to the earliest possible elections in Bangladesh, free, fair, participatory and inclusive elections. বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের এমন বক্তব্য অপ্রত্যাশিত। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। এদিকে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে ছবি সরানোর ঘটনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন তৌহিদ হোসেন। জানান, রাষ্ট্রপতির চিঠির কোনো জবাব দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে, এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে, চিঠিটা ফিজিক্যালি আমার কাছে পৌঁছেছে অনেকদিন। আপনারা কি কোনো উত্তর দিয়েছেন বা তাকে কোনো
আমার মনে হয় এটাতে আর আমরা বেশি গভীরে না ঢুকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 কূটনীতিকের বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কি নিয়ে কথাবার্তা বলেছেন, সেটার ফলাফল তারা কি প্রত্যাশা করছেন, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে, কিন্তু এমনিতে অন দ্য ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের বিষয়েও কথা বলেন উপদেষ্টা, জানান ফিলিস্তিন আর বাংলাদেশ মুখোমুখি হবে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদে প্রস্থানের পথ বা সেফ এক্সিট খুঁজছেন না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, সরকারের সাথে এনসিপির ভালো সম্পর্ক। নাহিদ ইসলাম কেন এমন কথা বলেছেন এটা তাকেই পরিষ্কার করতে হবে। বহু ঘাত প্রতিঘাত প্রতিহত করে দেশে থেকেছেন জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, বাকি জীবনই বাংলাদেশে কাটাতে চাই। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম, এর আগেও বহু ঝড়ঝন্ডা এসছে, ওই সব ঝড়ঝন্ডা প্রতিহত করে দেশে থেকেছি, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে। এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না, আমার খণ্ডানোরও বিষয় না, কারণ সেখানে তথ্য প্রমাণ উপাত্ত মানে বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো। জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিকে এক ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তারুণ্যের শক্তি সৃজনশীল কাজে লাগিয়ে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আগামী 12 অক্টোবর প্রফেসর ইউনূস ইতালি সফরে যাচ্ছেন বলেও জানান প্রেস সচিব। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দেশের অর্থনীতি থেকে পরনির্ভরশীলতা দূর করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারুণ্য সৃজনশীলতা আমাদের শক্তি, এই শক্তি আর সুযোগ আমাদের আছে, এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। তিনি আরও জানান, ব্যাংক ও উৎপাদনমুখী শিল্প সহ বিভিন্ন খাতের সমস্যা কাটিয়ে গতি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। যে বাংলাদেশকে খুব শীঘ্রই ক্যাশলেস মানে ট্রানজাকশনটা একটু বাড়াতে হবে। ইসলামী ব্যাংকগুলোকে 5টি একীভূত হচ্ছে। ভিসা বিষয়টা যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই, তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন। তো ইআইআর এর যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেনটিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে আর কি। এলডিসি থেকে উত্তরণে সরকার আরো সময় নেবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন প্রেস সচিব। সরকারের অবস্থান আগের জায়গায় আছে। ইউএন এর যে ওদের যে একটা অফিস আছে এই বিষয়ে, তারা একটা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ কতটুকু রেডি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেটা নিয়ে তারা কাজ করবে। এই কাজটা আমরা আশা করছি এই মাসেই এটা শুরু হবে। এ সময় শফিকুল আলম জানান, আগামী 12-13 অক্টোবর জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের অনুষ্ঠানে যোগ দিতে রোম সফর করবেন প্রফেসর ইউনূস। 12 তারিখে রোমে যাচ্ছেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 9:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। অধ্যাপক তোফায়েল আহমেদের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশি পণ্যের বিকল্প বাজার হতে পারে সৌদি আরব। 3 দিনের সৌদি বাংলাদেশ বিজনেস সামিটে তা আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আশরাফুল হক চৌধুরী। এ সময় দেশে সৌদি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী পলিসি সহায়তার কথা জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। তরিক ইসলামের রিপোর্ট। সৌদি বাংলাদেশের 3 দিনের বিজনেস সামিট শেষে রাজধানীর অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তুলে ধরা হয় দেশের তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স সহ 5টি খাতে বাণিজ্যিক সম্ভাবনার বিষয়। এ সময় দেশের বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পলিসি সহায়তার কথা জানান বাংলাদেশে সফররত প্রতিনিধি দলের সদস্যরা। We have a lot of opportunity here in Bangladesh, and also I think the door is open in Saudi Arabia to all our brother and sister here to invest. Everybody knows you're good in garments. Everybody knows you're super hard-working people. Everybody knows about your craftsmanship. But software? No, you're really good at that. You have the second largest freelancer population on the planet. So every day you're breathing that entrepreneurial spirit. বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো ও দুদেশের বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে দ্রুতই সৌদি আরবে শোকেস বাংলাদেশ আয়োজন করা হবে বলে জানান চেম্বারের সভাপতি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপর আইসিটি সেক্টর, সাইবার সিকিউরিটি সেক্টর, ফিনান্স এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি ট্রান্সফার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইসব ক্ষেত্রে ওনারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ ওনাদের সাথে যুক্ত হয়ে এইসব ক্ষেত্রে যাতে করে অবদান রাখতে পারে সেই ব্যাপারে ওনাদের একটা আগ্রহ আমরা দেখছি। আগামী 3 বছরের মধ্যে সৌদি আরবে রপ্তানি 30 কোটি থেকে বাড়িয়ে 3 বিলিয়ন করা সম্ভব বলেও জানান বক্তারা। We will make sure the trade between two countries will be for the betterment for both of our countries. We'll work in such a manner so that both of the countries can help each other grow our trade and business. ভবিষ্যতে বড় বড় ছোট মাঝারি সব রকমের বিজনেস বাংলাদেশে তারা ইনভেস্ট করতে এবং ব্যবসা করতে আগ্রহী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির একাধিক মন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির একদল বিক্ষোভকারী জনতা প্রেসিডেন্ট ড্যানিয়েলের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে তিনি অক্ষত রয়েছেন। দেশটির পরিবেশ ও জ্বালানি মন্ত্রী ইনেস মানসানো সরকারের কাছে প্রেসিডেন্টের উপর হত্যা চেষ্টার আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করেছেন। তিনি জানান অন্তত 500 বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়িবহর ঘিরে হামলা চালিয়েছে। এ সময় প্রেসিডেন্টকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। পরে সন্দেহভাজন 5 হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার খেলার খবর। আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবিসির অবৈধ সভাপতি দাবি করে পুনর্নির্বাচন চায় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তা না হলে তারা আসন্ন বিভিন্ন লিগে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন। এ সময় সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, বিসিবি নির্বাচনের নামে প্রতারণা করা হয়েছে। পরাগ আরমানের রিপোর্ট। বিসিবি নির্বাচনের পর ঘরোয়া ক্রিকেট নিয়ে সংকট আরো ঘনীভূত হল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নবনির্বাচিত কমিটিকে অবৈধ এবং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। তারা বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেন। দাবি পূরণ না হলে দেশের সব ধরনের ঘরোয়া লীগ বর্জনের হুমকি দেন তারা। থার্ড ডিভিশন ক্রিকেট লিগ থেকে আমরা যাবতীয় সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ
আমরা সমস্ত সংগঠক যারা আছি, ক্লাবগুলি যারা পার্টিসিপেট করব ভেবেছিলাম। আজ থেকে আমরা বলতে চাই, এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেটটা খেলবো না। জেলা পর্যায়ে থেকেও আমরা ক্রিকেটটাকে বর্জন করব। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, নির্বাচনের নামে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, প্রথম দিন থেকে তারা ফেয়ার ইলেকশন চেয়েও কোনো প্রতিকার পাননি। ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই সেন্টারে ছিলেন। যারা 12 জন যারা ক্যান্ডিডেট, যারা ডিরেক্টর হয়েছেন, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকজন ই ভোটিং করেছেন। এটার মোটিভটা কি? ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু বলেন, প্রতারণার এই নির্বাচন মানি না, মানব না। ঠিক নির্বাচনের আগের দিন বিকেলে এই ক্লাবগুলিকে বৈধতা দেওয়া হয়, এটা আমাদের ক্লাবগুলির সাথে সরাসরি প্রতারণা। সুতরাং এই প্রতারণার নির্বাচন আমরা মানি না, মানতে পারি না। অন্যান্য ক্লাব কর্মকর্তা ও কাউন্সিলররা জানান, বিতর্কিত এই নির্বাচনে শুধুমাত্র সংগঠকরাই ক্ষতিগ্রস্ত হননি, দেশের ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গণভোটে একমত হলেও এর পদ্ধতি এবং আয়োজনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়নি। 17 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর আলী রিয়াজ। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুমের মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। জুলাই গণহত্যার সাক্ষ্য গ্রহণ শেষ, রোববার যুক্তি উপস্থাপন। জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। তারুণ্যের সৃজনশীল শক্তি কাজে লাগিয়ে এগিয়ে যাবার প্রত্যয়। এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।